দেশে কাজের সুযোগ কম থাকায় মেধা পাচার হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। যারা উদ্যোক্তা হতে চায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস। কোনো চাপ নয়, সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়েছে, আসতে চাইলে ভারতের সাথে আলোচনা করে ব্যবস্থা, জানালেন তথ্য উপদেষ্টা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ও উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে কাজের সুযোগ কম থাকায় মেধা পাচার হচ্ছে। যারা উদ্যোক্তা হয়েছেন বা হবেন, সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইসিটি বিভাগ থেকে স্টার্ট অ্যাপের জন্য 5 লাখ থেকে 5 কোটি পর্যন্ত তহবিল পাওয়া যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যুব সমাজের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং উদ্যোক্তার সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের মতামত ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে নানা বিষয়ে জানতে চান। শিক্ষার্থীদের প্রশ্ন ছিল, ব্যবসা বাণিজ্য শুরু করতে গেলে ব্যাংক লোনের প্রয়োজন হয় এবং ব্যাংকে জামানত হিসেবে জমি বা অন্যান্য সম্পদ বন্ধক রাখতে হয়। সেক্ষেত্রে নতুন উদ্যোক্তারা কিভাবে সুবিধা পেতে পারে, এমন প্রশ্নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। আমরা আইসিটি ডিপার্টমেন্ট থেকে যেটা এই যে ফান্ডটা একটা রাখা হয়েছে, আপনি অলরেডি বক্তব্য শুনেছেন যে 5 কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করেছি বা বলা যায় ডিসিশন নিয়েছি আমরা, যে আপনার মতন এরকম যদি উদ্যোক্তা থাকে যাকে একদম আপনি একদম ফ্রেশ স্টার্টআপ নেই, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে, এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করেছে, তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। ব্যবসা করতে গেলে প্রথমে অনেক জিনিস ক্লিক করে না, একটু সময় হয়তো লাগে, কিন্তু যদি ওটার পসিবিলিটি থাকে অবশ্যই সেটাকে আবার সেকেন্ড টাইম আবার ফাইন্যান্স করা হবে ইনশাল্লাহ। বিদেশে মেধা পাচার হয়ে যাচ্ছে, তাদের ধরে রাখতে সরকার কি উদ্যোগ নিচ্ছে? শিক্ষার্থীদের এমন প্রশ্নেরও উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লরিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে, তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। তরুণদেরকে নিজের জীবনে পার করে আসা চ্যালেঞ্জগুলো স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বার্থে উদ্যোক্তাদের প্রয়োজন। তরুণ উদ্যোক্তাদের যে কোনো কাজে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলিয়েশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষে সরকারের অনুদানপ্রাপ্ত 6টি নির্বাচিত স্টার্টআপের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, কোনো চাপ নয়, সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়েছে, আসতে চাইলে ওই রাষ্ট্রের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের নীতিগত অবস্থান তাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা। সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, শেখ হাসিনা দেশে আসার পর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন, প্রয়োজনে জনগণের সামনে ট্রাইব্যুনালে বিচার হবে। তিনি চাইলে দেশে ফিরে আইসিটিতে মামলা মোকাবেলায় বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারবেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, শেখ হাসিনার সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা সরকার নয়, এটা সম্পূর্ণ আদালতের বিষয়। সংবিধান সংশোধন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংশোধন সংস্কারের ব্যাপারে সবাই একমত, তবে কিভাবে হবে সে ব্যাপারে বিএনপি নোট অব ডিসেন্ট রয়েছে, তাই পার্লামেন্টে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে বিচার নিশ্চিতে স্বাগত জানাবে সরকার। স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, আবার ওই কথাটা আগে একদিন বলেছিলাম, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন, উনি যাবেন, উনি মামলা ফেস করবেন। উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ও উত্তরায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ করে বিভিন্ন দাবি জানান তারা। মঙ্গলবার সকাল 11টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে সোমবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অনেক পরীক্ষার্থী অংশ নিতে পারেননি, তাই ওই দিনের পরীক্ষা পুনরায় নেয়ার পাশাপাশি প্রশ্নপত্র পুনর্বিবেচনারও দাবি জানান তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি মানা না হলে শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখারও আহ্বান জানান তারা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের সামনে গিয়ে অবস্থান নেন, পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করে সড়ক ছেড়ে দেন। আমি অলরেডি 3 দিন ভিজা পরীক্ষা দিতেছি, ফুল ভিজা, আমি বেঞ্চে বসে লেখছি। অনেক ছাত্র ছিল ওখানে, তারপর দিয়ে কারেন্ট চলে যেতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন কালকে একটা ভিডিও ভাইরাল হলো, শিক্ষামন্ত্রী আমাদের মতো ছাত্রদেরকে পোল্ট্রি বলতেছে, এটা শিক্ষামন্ত্রীকে রাইট কে দিয়েছে। আমরা চাচ্ছি যে শিক্ষামন্ত্রী হয়তো কিছু একটা সিদ্ধান্ত দিক, নয়তো উনি পদত্যাগ করুক। আমরা ভালোভাবে পরীক্ষা দিব, আমরা ভালো রেজাল্ট করবো, মা বাবার স্বপ্ন পূরণ করবো। সেই জায়গায় আমরা কি করতেছি, রাস্তায় আমার এই পোস্টার নিয়ে নামা লাগতেছে। কেন আমার এই পরিস্থিতি কেন হলো, এটা উত্তর আমি দিব না, এটার উত্তর দিবে আমাদের শিক্ষামন্ত্রী। এরকম একটা মন্ত্রী যে বুঝেই না কিছু, যে ছাত্রদের উপর উল্টা পাল্টা চাপাই দিবে, ছাত্ররা কি করবে, আত্মহত্যা করবে বলেন? এটাকে আত্মহত্যা করে মরে গেলে উনার শান্তি হবে? উনি কিছু পাবে? কোটি কোটি টাকার প্রকল্প, ড্রেন পরিষ্কার ও খালের সীমানা নির্ধারণের নানা উদ্যোগ নিলেও জলাবদ্ধতা থেকে নিস্তার মিলছে না ঢাকাবাসীর। অপরিকল্পিত নগরায়ন এবং প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের আড়ালে দুর্নীতিকে দুষছেন নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা। শুভ মাহফুজের রিপোর্ট। একটু ভারী বৃষ্টি নামলে রাজধানীবাসীর কপালে দুর্গতি। কখনো কখনো ঘন্টা নয়, মিনিট কয়েকের বৃষ্টিতেও তলিয়ে যায় নগরীর কোনো কোনো এলাকা। মালিবাগ, শান্তিনগর, পুরান ঢাকা, মতিঝিল, পল্টন, ফকিরাপুর, ধানমন্ডি, মিরপুর ছাড়াও জলাবদ্ধতা তৈরি হয় অভিজাত গুলশান বনানীতেও। আর ঘণ্টাখানেকের বৃষ্টি হলে দিনব্যাপী পানিবন্দী থাকে বেশিরভাগ সড়ক। চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। প্রশ্ন হলো, কোটি কোটি টাকা ব্যয়ের পরও কেন এই জলাবদ্ধতা? এর উত্তর লুকিয়ে আছে অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়নে। দখল আর দূষণে হারিয়ে গেছে ঢাকার ভেতরও আশপাশের অসংখ্য খাল। এতে বৃষ্টির পানি নেমে যাওয়ার পথ রুদ্ধ। একদিকে কোটি কোটি টাকার মেগা প্রকল্পের সঠিক বাস্তবায়ন নেই, আরেকদিকে এর আড়ালে দুর্নীতির ঘটনা। বনানী বলেন, গুলশান বলেন, বাড্ডা বলেন, এই সব জায়গা দিয়ে সুয়ারেজ লাইন এখন করবেন কেমনে? হেভিলি বিল্ট আপ এরিয়া। এখানে যে সিটিকে সর্বনাশ করছে কয়েকজন লোক, এই ওয়াসা
ওয়াসার দায়িত্ব ছিল, ওয়াসা দাসের কান্দি করছে খুব সম্ভব 3,000 কোটি টাকা দিয়ে। কি করার জন্য? এই আপনার ওয়েস্টেজ, হিউম্যান ওয়েস্ট অর্থাৎ স্টুল, ইউরিন, এই যে ব্ল্যাক ওয়াটার ট্রিটমেন্ট করার জন্য। তো ব্ল্যাক ওয়াটার লাইন নাই কিন্তু। এই শহরে কিন্তু আজ থেকে 30 বছর আগেও কিন্তু যথেষ্ট পরিমাণ জলাশয় ছিল, যেটা আসলে 15 ভাগের বেশি ছিল, যেটা আইডিয়ালি থাকার কথা। অথচ এখন এই শহরে কমতে কমতে এটা নেমে এসেছে 5 ভাগের কম। আমাদের অনেকগুলো পুকুর ছিল যেগুলো লোকালাইজ ডিটেনশন পন্ড হিসেবে কাজ করতো, সেই পুকুরগুলোকে আমরা ধ্বংস করি। এখন পুরো শহরে জুড়ে শখানেক পুকুর আছে। আমাদের যারা লোকাল যে ড্রেনগুলো আছে সেগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ। তাহলে এই যে 50 মিলিমিটার বা 100 মিলিমিটার বৃষ্টিপাত হলে এটা তো নামবার জায়গা নেই। আমাদের খালগুলো নেটওয়ার্ক যা ছিল সেটা বন্ধ করে দিয়েছি, বিচ্ছিন্ন কিছু খাল আছে কিন্তু সেটা প্রবাহ নাই। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য খালগুলো পুনরুদ্ধার ও ড্রেন ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের মাঝে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়ার পরামর্শ এই নগরবিদের। আমাদের এক্সিস্টিং যত ধরনের খাল জলাশয় যাই আছে তার পুরোটাই রক্ষা করতে হবে। পাশাপাশি আমাদের যে কৃত্রিম যে ড্রেন ব্যবস্থাপনা আছে সেগুলোর সক্ষমতা বাড়াতে হবে। সেই জন্য কমিউনিটিকে এঙ্গেজ করে সেই আবর্জনাগুলো পরিষ্কার করা যেমন জরুরি, ঠিক তেমনি জরুরি কমিউনিটি যেন এই জায়গাগুলোতে ময়লা না ফেলে। আর আমাদের একটা সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান দরকার, যেটার সাথে সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সবাই একত্রিতভাবে সেই প্ল্যানটা শুধু তৈরি করবে না, সেটাকে ওন করবে, যেন সেই প্ল্যান অনুযায়ী যেন সকল ধরনের উন্নয়ন হয় এবং সেই উন্নয়ন নিয়ন্ত্রণটাও যেন আমরা করতে পারি। বৈশ্বিক জলবায়ুর প্রভাবের এই সময়ে রাজধানী ঢাকাকে বাসযোগ্য রাখতে এখন থেকে কার্যকর উদ্যোগ চান সবাই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সরকার এমন একটি যুবনীতি প্রণয়ন করতে চায় যা আগামী প্রজন্মের জন্য মানবিক স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সাহায্য করবে। মঙ্গলবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় যুবনীতি 2017 হালনাগাদকরণের লক্ষ্যে ইনসেপশন ওয়ার্কশপে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এই নীতি পরিবর্তনের জন্য সকলের সমন্বিত মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে। সবার মতামত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। ফ্রিল্যান্সিং এ বৈদেশিক মুদ্রা অর্জনে যুবকরাই বেশি অবদান রাখছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সরকার এ বিষয়ে তাদের প্রশিক্ষিত করে যুব ও নারীদের কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামীর বাংলাদেশে আমরা কিভাবে কর্মসংস্থান নিশ্চিত করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার। আমাদের প্রধান লক্ষ্য কিন্তু হচ্ছে যুব নারী এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা। আমাদের এই যুবনীতি যাতে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হয় সে বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা একটু ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে কাজের সুযোগ কম থাকায় মেধা পাচার হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। যারা উদ্যোক্তা হতে চায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস। কোনো চাপ নয়, সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়েছে। আসতে চাইলে ভারতের সাথে আলোচনা করে ব্যবস্থা, জানালেন তথ্য উপদেষ্টা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সায়েন্স ল্যাব ও উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।